আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই। চান্দিনা, কুমিল্লা জেলা। দেশ এবং প্রবাসের যেকোনো প্রান্ত থেকে যে যেখানে বসে আজকের এই লাইভটি দেখছেন, সবাইকে স্বাগত। পরবর্তীতে রেকর্ডিং থেকে যারা এই লাইভটি দেখবেন, তাদের প্রতি শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আবৃত্তি শিল্পী ইসমাইল মোহাম্মদ আলী, রয়েছেন আজকের পত্রিকার চান্দিনা প্রতিনিধি সাংবাদিক শরীফুল ইসলাম, রয়েছেন কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর সাধারণ সম্পাদক এবং আবৃত্তি শিল্পী সারওয়ার নাইম। সবাইকে স্বাগত। ইসমাইল মোহাম্মদ আলী, আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। সিএস নিউজের আয়োজনে আজকের নিশি আড্ডায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে মাসুমুর রহমান মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইমাত্র আমার এখানে কারেন্ট চলে গেল। মানে আজকের নিশি আড্ডার এই যেহেতু আলো নাই, নিশিটা ভালো মতো আমরা উপভোগ করতে পারবো আর কি। তো বাকি সবাইকেও ধন্যবাদ। আমরা আশা করি আজকে আমরা একটা জম্পেশ আড্ডা দিতে পারবো, কবিতা শুনতে পারবো, কথা শুনতে পারবো। সবাইকে ধন্যবাদ। শরীফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আসলে সিএস নিউজের ফেসবুক পেজে আজকের এই লাইভ সেশনে যুক্ত হয়েছি আমি। সেই হিসেবে আজকে যারা অতিথি হিসেবে রয়েছেন ইসমাইল মোহাম্মদ আলী এবং সারওয়ার নাইম, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। সিএস নিউজ গত এক যুগেরও বেশি সময় ধরে এই চান্দিনা তথা কুমিল্লার অনেক গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানিয়ে আসছে। তো এই সিএস নিউজে পক্ষ থেকে আমি দর্শক যারা দেখছেন আমাদের এই লাইভটি, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা চেষ্টা করব সকলে মিলে প্রাণবন্ত একটি আড্ডা দেওয়ার। তো সেই পর্যন্ত দর্শকদের থাকার জন্য আমি আহ্বান করব। ধন্যবাদ। সারওয়ার নাইম। ধন্যবাদ মাসুমুর রহমান মাসুদ। প্রিয় দর্শক, আমরা লাইভ শুরু হয়েছে আর বিদ্যুৎও চলে গিয়েছে। যাই হোক, অসুবিধা নাই। আমাদের সাথে যারা আছেন, আমরা যাদের নেটওয়ার্ক সমস্যা হয় তারা যখন চুপ হয়ে যাবেন, অন্যরা কথা বলা শুরু করবেন। প্রিয় দর্শক, আমরা ইসমাইল মোহাম্মদ আলী বাবুর কথাই শুনবো। বাবু ভাই, আপনাকে তো আমরা মোটামুটি সবাই জানি যে আপনি একজন চাকরিজীবী। আপনি বেসরকারি একটি চাকরিতে আছেন। পাশাপাশি আপনি আবৃত্তিকেও চালিয়ে যাচ্ছেন আপনার একটা নেশা হিসেবে। তো এই সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে আবৃত্তি আপনার কাছে কেন এতটা প্রিয়? ধন্যবাদ মাসুম। আমি যখন খুব ছোট, যখন আমাদের যে অডিও ক্যাসেটগুলো ছিল, ওই ফিতার যে ক্যাসেটগুলো ছিল আর কি, হ্যাঁ, আমার বাবা খুব গান পছন্দ করতেন, বিভিন্ন ধরনের গান শুনতেন, গানের নাম লিখে রাখতেন, লিখে রাখতেন। তো এর মধ্যে আমি তখন 6-7 এ পড়ি, তখন দেখলাম একটা কবিতার ক্যাসেট। এবং ওই যে কবিতাটা আমি প্রথম শুনি, হ্যাঁ, ওই কবিতাটা আমি এখনো আবৃত্তি করি। মানে তখন থেকেই মানে শুনতে, শুনতে এবং আমি প্রথম কবিতা সম্ভবত দেশের বাইরের ভারতীয় একজনের আবৃত্তি শুনেছিলাম। তখন থেকে ভালো লাগা শুরু। আর কবিতার যে একটা দেহ আছে, কবিতা দিয়ে যে মানুষকে একটা জিনিস বোঝানো যায়, হ্যাঁ? ছোট কবিতা, আমরা ছোটবেলায় কবিতা পড়ছিলাম,
বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, তখন বুঝতাম না জিনিসগুলি, হ্যাঁ? তো যখন আমি সৌমিত্রের কবিতা শুনলাম, বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, মানে তখন উনি বলতেছে একটা দুর্বল সাপ একটা এনে দিতে, যে সাপ ছোবল কাটবে না, ইয়া করবে না, কিছু রিপ্লাই করবে না। তো এগুলো যখন মানে কবিতা যখন বুঝলাম, আগে তো মুখস্থ করতাম আমরা কবিতা। যখন যে কবিতা যে বোঝা যায়, কবিতার যে একটা দেহ আছে, তখন থেকে আসলে কবিতার প্রেমে। এরপর তো চান্দিনাতে যখন সারোয়ারের সঙ্গে পরিচয় হলো, তখন কবিতার সঙ্গে আরেকটু বেশি ইয়ে হয়ে গেলাম, যুক্ত হয়ে গেলাম আরকি। আমি আ আ আবৃত্তি করার চেয়ে আবৃত্তি শুনতে বেশি পছন্দ করি। আমি কেমন আবৃত্তি করি জানি না। তাই তবে আবৃত্তি আমার খুব ভালো লাগে। অনেক ভালো লাগছে আপনার কথাগুলো। আসলে তাহলে শৈশব থেকেই আপনার এই অনুপ্রেরণা। জি। শরীফুল ইসলাম, কি অবস্থা? সাংবাদিক হিসেবে আপনার কাছে ১ম এই জানতে চাইবো যে কালবৈশাখী ঝড় গতরাতে যে গেল, সেটার প্রভাব কিরকম? আপনি যেহেতু ফিল্ড অ্যাক্টিভিস্ট, সাংবাদিক হিসেবে আপনি চষে বেড়াচ্ছেন পুরো উপজেলা। বিভিন্ন জায়গার খোঁজখবর আপনার কাছে আছে। আসলে এটা আমরা একটু জেনে নিই। প্রথমত একটা মানে কি বলবো খুব সুখের সাথেই বলতে হয় যে আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে গেছেন যে গতকালকে এই ঝড়ে বজ্রপাতে কুমিল্লার চান্দিনায় একজন কৃষক তিনি মারা গেছেন, নিহত হয়েছেন। পাশাপাশি এছাড়াও কুমিল্লায় আরো ৪ জন কিন্তু বজ্রপাতে মারা গেছেন। তো এই কৃষি খাতে অনেকটা কিছুটা প্রভাব পড়েছে এই ঝড়ে। বিশেষ করে এখন কিন্তু ধান কাটার মৌসুম চলছে। এটা সব জায়গায়। তো সেক্ষেত্রে আ অনেক জায়গায় দেখলাম যে আপনার এই পাকা ধান গাছগুলি কিন্তু বাতাসে আ নুয়ে পড়েছে। তো সেক্ষেত্রে ধানগুলি কাটতে কৃষকদের কিছুটা বিড়ম্বনার শিকার হইতে হবে, এরকমটাও জেনেছি। আবার আ ধান কেটে জমিতে রেখেছে শুকানোর জন্য। কিন্তু ওই বৃষ্টির কারণে পরে আর এটা আনতে পারেনি। ওই এই ধান পানিতে ভিজেছে। আবার কেউ ধান মাড়াই করে আ আপনার সিদ্ধ করেছে, সেটা আ রেখেছে। তো সব মিলিয়ে বিশেষ করে ধরেন যে মাড়াই-ঝাড়াই সেক্ষেত্রে প্রভাব খুব বেশি একটা পড়েনি। তবে এই পাকা যে ধান, এই ধানি জমিতে যে ধানগুলি রয়েছে সেগুলিতে আপনার ধরেন এই কিছু মানে গাছগুলি আ আ নুয়ে পড়েছে। এরকমটা দেখতে পেয়েছি। আর জি। পাশাপাশি আরেকটা আ ব্যাপার হচ্ছে যে এই বিশেষ করে আম গাছগুলিতে একটা আ বড় প্রভাব পড়েছে। এবছর যদিও এমনিতেও আমের সংখ্যা খুবই কম গাছগুলিতে। তারপরেও এই ঝড়ে আ অনেক আম ঝরে গেছে। ও আ আমরা আমাদের এই যে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে অধ্যাপক মতিন সৈকত পরিবেশবিদ। আমরা আজকে ওনাকে অতিথি হিসেবে আ চেয়েছিলাম এবং উনিও চেষ্টা করেছেন। আ ওনার এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে দীর্ঘ সময় চেষ্টার পরও উনি আসলে জয়েন করতে পারছেন না। উনি এটা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়েছেন। তো ধন্যবাদ। আমরা আসলে আপনাকে পেলে আরো ভালো লাগতো মতিন সৈকত। আমরা আশা করব যে আপনি যদি নেটওয়ার্ক এরই মধ্যে পেয়ে যান, তাহলে আমাদের সাথে জয়েন করবেন। সারোয়ার নাইমের একটি আবৃত্তি শুনবো। পরে সারোয়ার নাইমের ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে এবং আবৃত্তির বিষয় সম্পর্কে জানবো। আ আ ধন্যবাদ মাসুমুর রহমান মাসুদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সিএস নিউজকে। এত চমৎকার একটি আয়োজন, নিশি আড্ডা। এই আয়োজনকে এবং এই আয়োজনের সাথে যারা আরো আছেন যুক্ত, বিশেষ করে মাসুমুর রহমান মাসুদকে ধন্যবাদ জানাচ্ছি। আ চান্দিনাতে আমার এখানে কারেন্ট ছিল না। আ যার কারণে আমি একটু চিন্তায় পড়েছিলাম যে এত চমৎকার একটি আড্ডায় আমি হয়তো যুক্ত হতে পারবো কিনা? একটা সংশয় ছিল। আ কিন্তু আমার এখানে কারেন্ট আসলো কিন্তু চান্দিনাতে কারেন্ট চলে গেল। বিষয়টা এখন এইটা দাঁড়ালো আরকি। তো যাই হোক, আম আমি একটা কবিতা শোনাচ্ছি। আ অনেকদিন পরে এই কবিতাটা আসলে পড়ছি আরকি আজকে। আসলে তেমন একটা পড়া হয় না। কবিতাটার নাম হচ্ছে 'চিরুনি'। অনেক পুরনো একটি আগে আমরা পড়তাম। কিন্তু আ
অনেকদিন পরে আজকে আমি এই কবিতাটা নিলাম আরকি। তো শোনাচ্ছি। চিরুনি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। হাত থেকে যদি চিরুনি খসে পড়ে তাহলে কি হয়? আপনারা তা জানেন? জানেন না? আমি কিন্তু জানি। বাড়িতে কেউ না কেউ আসে। আঙুল দিয়ে যদি কেউ শাড়ির আঁচলটাকে জড়ায়, বারবার জড়ায়, তাহলে যে তাহলে যে তার কিছু নিশ্চয়ই অর্থ থাকে। আপনারা তা মানেন? মানেন না? আমি কিন্তু মানি। কেউ তাকে নির্ঘাত ভালোবাসে। ছেলেটা দারুণ ভালো, খুব ভালো। একদিন দুপুরে সেই যে ডুব দিল জলে, এখনো ওঠেনি। কাকপক্ষে জানে না কিছু। শাড়ির আঁচলকে জড়াতো আঙুলে, তাও না। আমার দেখবার কথা ছিল শুধু, অন্য কোনো ভূমিকা ছিল না। আমি দেখেছি চিরুনিটা মাটির উপরে পড়ে আছে। অনেকদিন পরে পড়লাম এই কবিতাটা। আচ্ছা, না ভালো লেগেছে। আমাদের সাথে কারা, কারা যুক্ত হয়েছেন একটু আপনাদেরকে জানিয়ে রাখি। আমাদের সাথে যুক্ত হয়েছেন কেরনখাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, তিনি ইতালি থেকে যুক্ত হয়েছেন। মেহেদী হাসান, তিনি একজন ব্যবসায়ী, ঢাকার থেকে যুক্ত হয়েছেন। সোনালী জুয়েলার্স মহাখালী থেকে। মতিন সৈকত, উনি তো যোগ দিতে পারেননি, উনি আমাদেরকে একটি এসএমএস করে রেখেছেন যে চেষ্টা করেও তিনি নেটওয়ার্ক পাচ্ছিলেন না, এই জন্য আজকের এই লাইভে তিনি যুক্ত হতে পারেননি। তারপর আমাদের সাথে যুক্ত হয়েছেন কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর মান্যবর সভাপতি, আমাদের সবার প্রিয় অধ্যাপক এনায়েতুল্লাহ ভূঁইয়া, তিনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের সবাইকেও শুভেচ্ছা জানিয়েছেন। ওনার প্রতি যদি কোনো মেসেজ আপনাদের থাকে, বাবু ভাই। আজকে আমরা সবচেয়ে বেশি মিস করছি আসলে অ্যাম্প ভাইকে মিস করছি। অ্যাম্প ভাইয়ের সাথে আমাদের সঙ্গে যুক্ত হতে পারলে হয়তোবা আমাদের নিশা আড্ডাটা আরেকটু বেশি জমে উঠতো। আ যদি সুযোগ থাকে আমরা কি পারি ওনাকে যুক্ত করতে? যদি এনায়েত ভাই যুক্ত হতে চান, আমি এক্ষুনি ওনাকে চেষ্টা করছি যুক্ত করার জন্য। আপনারা কথা বলেন, বাবু ভাইয়ের একটি আবৃত্তি শুনি। উপস্থাপকের কথা শুনতে পাওয়া যাচ্ছে না। বলছি বাবু ভাইয়ের একটি আবৃত্তি শুনতে চাই। হ্যাঁ, আমি তখন যেটা বলছিলাম আরকি যে আমার ১ম যে কবিতাটা শুনে আমি আবৃত্তির প্রতি আগ্রহী হয়েছিলাম, আমি ওই কবিতাটাই পড়ছি। স্যারও হয়তো হাসবে। কারণ এটা কথা আমি শুনতে পাওয়া যাচ্ছে না। অ্যা আমার কথা শোনা যাচ্ছে? বাবু ভাইয়ের কথা ঠিক আছে, সার্ভারের কোথাও প্রবলেম হচ্ছে। সার্ভার নাই, আচ্ছা, আপনি আপনার হেডফোনটা খুলে নেন, এই হেডফোনটা খুলে নেন। হ্যাঁ, হেডফোনটা বাদ দেন। আচ্ছা, যে কবিতাটি আবৃত্তি করছি কবিতার নাম হচ্ছে 'যেতে যেতে' কবি সুভাষ মুখোপাধ্যায়। আমার খুব পছন্দের একটি কবিতা। তারপর যেতে, যেতে, যেতে এক নদীর সঙ্গে দেখা। পায়ে তার ঘুঙুর বাঁধা। পরনে উরু, উরু ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ। এক মুখে সে আমায় আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে, ছুটতে চলে গেল। আর যেতে, যেতে বুঝিয়ে দিল, আমি অমনি করে আসি, অমনি করে যাই। বুঝিয়ে দিল, আমি থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের উপর হাত রাখল সময়। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, দেখলে? কাণ্ডটা দেখলে? আমি কিন্তু কক্ষনো তোমায় ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে।
গল্পটার কোনো মাথামুন্ডু নেই বলে বুড়োধারীদের এক্কেবারেই ভাল লাগলো না। আর তাছাড়া গল্পটা ছিল বানানো। পাছে তারা উঠে যায়, তাই তাড়াতাড়ি ভয়ে, ভয়ে আবার শুরু করলাম। তারপর যেতে, যেতে, যেতে দেখি বনের মধ্যে আলো জ্বলা প্রকাণ্ড এক শহর। সেখানে খা, খা করছে বাড়ি। আর সিঁড়িগুলো সব যেন স্বর্গের দিকে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। লোকগুলো চোখ চকচক করে উঠল। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম, তারপর সে রাজকন্যা আমার আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ালো। আমি তাকে আস্তে করে বললাম, "তুমি আশা, তুমি আমার জীবন।" শুনে সে বলল, "এতদিন তোমার জন্যে আমি হাঁ করে বসে আছি।" বুড়ো ধারীরা তখন আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করল, "তারপর, তারপর?" ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে, যেতে আমি বললাম, "তারপর? কি বলবো? সে রাক্ষসী আমাকে খেলো।" ধন্যবাদ। দারুণ এ হয়েছে। আমার কাছে খুব চমৎকার লেগেছে। অনেক সুন্দর হয়েছে আবৃত্তি। অনেক ভালো শরীফ হয়েছে কি বলেন? আবৃত্তিটা। এই কবিতাটা না, আমার অনেক একটা ব্যাখ্যা চমৎকার আছে, হয়েছে। হ্যাঁ? তো এই দেখুন কবিতাটা আমার একটা মানে আমার মতো একটা ব্যাখ্যা আছে আরকি, হ্যাঁ? ব্যাখ্যাটা হচ্ছে ওই এখানে যারা ক্যারেক্টার যেগুলি আছে এই কবিতার মধ্যে সবাই সবাই মৃত এবং সবাই মানে স্বর্গে আছে আরকি। এখন ওই যে বলতেন বুড়োধারীরা বলতেছে যে হ্যাঁ, অ্যা কে কিভাবে মারা গেল আরকি। তখন সে ওই ছেলেটা মানে আমি বলতেছি আরকি যে আমি কিভাবে মরলাম আরকি। এই গল্পটা সে বলতেছে যে রাক্ষসী খাইয়া ফেলছে। লাস্টের দিকে যেটা বলল রাক্ষসী তাকে খাইয়া ফেলছে আরকি। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা অসাধারণ। হুম, আমার খুব পছন্দের একজন কবি। হুম। তাহলে উনি তো ২ বাংলায় সমান জনপ্রিয়। জি, জি, জি। আ আ শরীফ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর একজনের ছবি শাহজালাল। আপনি একটু শাহজালাল সম্পর্কে বলুন তো উনি কোথায় থেকে জয়েন করেছেন? উনি আসলে আমাদের সবসময় শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি শাহজালাল ভাই তিনি আমাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আ আ নেদারল্যান্ড প্রবাসী। তিনি আ আমার খুবই আ আ প্রিয় একজন মানুষ। আ তিনি দেশে যখন ছিলেন তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আ আমি সবসময় আমার খুব আপনজন হিসেবে যাকে মনে করি। তো আচ্ছা, বাবু ভাই বুঝতে অনেক পেরেছি। সুন্দর আবৃত্তি করেছেন। বাবু ভাইয়ের কাছে আমার একটা বিষয় জানার ছিল যে, আমরা আসলে আগেই দেখতাম যে, এই প্রাথমিক বা মাধ্যমিক যে বিদ্যালয়গুলিতে আ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানগুলো যে হতো, এগুলোর মধ্যেও একটা আবৃত্তির আ একটা ছিল, প্রতিযোগিতা ছিল। এবং এখনকার এই আবৃত্তি অথবা এই, এই বাংলা ভাষার যে চর্চাটা এটা আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেটা সেই আগের তুলনায় এখন এটা দিন, দিন কমে আসছে এবং সেই ধারাটা এখন অব্যাহত নাই। এটা আসলে আপনি কি মনে করছেন? এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে এই কতটুকু আ ভালো হইতে পারে? বা এই, এই যে যদি এই যে অব্যাহত নাই সেটা আসলে আপনি আসলে কিভাবে দেখছেন এটা? আপনি তো চাকরি করছেন পাশাপাশি এখনো কবিতাকে খুব আ উপভোগ করছেন। না এখন আপনি শরীফ আপনি কথা ঠিক বলছেন। আমাদের এখন অনেক বেশি আবৃত্তি সংগঠন হইছে, অনেক বেশি চর্চা হচ্ছে। কিন্তু ও আসলে কি পুরো বিষয়টা পরিবার থেকে যদি হয়, চর্চাটা পরিবার থেকে শুরু করতে হবে। তাহলে কিন্তু সম্ভব করা। ঠিক আছে? অ্যা ও ও পরিবার থেকে হইলেই পরিবারের সবাই যদি এভাবে চর্চা করে, চর্চা করা বলতে সবাইকে আবৃত্তি শিখতে হবে তা না। শুদ্ধ মানে আবৃত্তির ১ম ইয়াতে শুদ্ধ উচ্চারণ করা। তো এটার উচ্চারণের বিষয়টা এগুলো থেকে যদি আ আসে তাহলে এটা এই যে আমরা যেটা বললেন যে হচ্ছে না যেটা, হ্যাঁ? এটা কিন্তু আর থাকবে না। এটা অ হবে। আর স্কুলগুলোতে হ্যাঁ,
এখন যেটা স্কুল বলতে স্যাররা যদি কম্পালসারি করেন, মানে বাধ্য করেন শুদ্ধভাবে বলার জন্য, মানে আমি চেষ্টা করি, কিন্তু আমার মধ্যে একটা লোকাল আঞ্চলিকতা আসে। আমরা পারি না। আমরা হয়তো যে জবের কারণে হোক বা লোকাল থাকার কারণে হোক, যেটা আমরা পারি না। কিন্তু চর্চাটা যদি এটার করা হয় স্কুল থেকেই মেইনলি যদি সেভাবে শুরু করে বাংলার যারা আছেন বা অন্য ইয়াতে যারা আছেন, তারা যদি সেভাবে করেন, আশা করি এটা ভবিষ্যতে এই জিনিসগুলো থাকবে না। আর উচ্চারণ আবৃত্তি নিয়ে যে আপনি যেটা বললেন, আ এটার ভবিষ্যৎ ভালোই হবে আশা করি আরকি। সারোয়ার নাঈম আমাদের সাথে যুক্ত হয়েছেন, কণ্ঠসাধনের সম্মানিত সভাপতি আমি এনায়েতুল্লাহ ভূঁইয়া। কারোর কথা শুনতে পাচ্ছি না। আপনি আপনার হেডফোনটা চেঞ্জ করেন, এই যে এটা বাদ দেন, হ্যাঁ, বাদ দিয়ে আপনি মোবাইল থেকে সরাসরি জয়েন করেন সারোয়ার। স্যারের কথা শুনি একটু। এনায়েতুল্লাহ ভূঁইয়া স্যার, স্যারের কথা শুনি। এনায়েতুল্লাহ ভূঁইয়া স্যার, স্যারের কথা শুনি। স্যার সম্ভবত বাসে আছে অথবা এরকম মনে হচ্ছে। স্যার বাসে আছে। স্যার সাউন্ড আসছে না। আচ্ছা, সারোয়ার তো আবার কোথাও চলে গেল। বাবু ভাই, আপনি আরেকটা কবিতা শোনান। আমাদের সাথে যুক্ত হয়েছেন SMS করে, এখানে অনেকেই যুক্ত হয়েছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, দেলোয়ার আহমেদ, তিনি আমাদের একজন খুব প্রিয় একজন ভাই, তিনি যুক্ত হয়েছেন। এখানে কাজী সাইফ উদ্দিন, তিনি জানতে চেয়েছেন আড্ডার বিষয় কি। আসলে আড্ডা হচ্ছে আমরা মানুষ সম্পর্কে জানি, যেটুকু জানি সেটা হচ্ছে দৃশ্যমান যা তাই জানি, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের বেড়ে ওঠার পেছনে, মানুষের ভালো লাগা, তার পেশা, এই সমস্ত কিছুর পেছনে অনেকগুলো অজানা কথা থেকে যায়। সেই অজানা কথাগুলো আমরা জানতে চাই। আজকে একটা মানুষের যে অবস্থান, সে অবস্থানের আসতে ওনার পেছনে শ্রম, ঘাম, মেধা, কষ্ট, দুঃখ, আবার সুখের বিষয়গুলো আমরা শেয়ার করতে চাই। তা আমার মনে হয় প্রফেসর এনায়েতুল্লাহ ভূঁইয়া স্যারের কোনো কারণে সাউন্ড আমরা পাচ্ছি না। স্যার, আপনি একটু সাউন্ডটা ক্লিয়ার করার চেষ্টা করুন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ATM সাইফুল ইসলাম মাসুম, তিনি যুক্ত হয়েছেন দেবিদ্বার থেকে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি ATM সাইফুল ইসলাম মাসুম, মাসুম ভাইকে স্বাগত। সভাপতি ATM সাইফুল ইসলাম মাসুম, মাসুম ভাইকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। মাসুম ভাই, আপনার চেহারা দেখা যাচ্ছে না, আপনার চেহারা ক্লিয়ার না। হ্যাঁ, আপনি আলোর পেছনে লাইট থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। এই ফ্রেমটা চেঞ্জ করতে হবে, এই ফ্রেমে থাকলে ফেসটা দেখা যাবে না। মানে আলোর বিপরীতে হলে ভালো হয়। মানে আলোটা যদি আলোর দিকে ফিরে কথা বলেন তাহলে মনে হয় ঠিক হবে। আচ্ছা, আমি কথা শুনি, আমাকে না হয় না দেখা যাক। আমি সবার কথা শুনি। না, আপনাকে দেখা না গেলে দর্শকরা যারা আছেন তারা তো আপনার সম্পর্কে জানতে চাইবেন। এখন আপনার চেহারাটা অন্তত একটু দেখা যেন যায়, এভাবে আপনি ক্যামেরাটা ধরেন। হ্যাঁ, আমি আমার হাতে পেয়েছি কুমিল্লার সবচেয়ে প্রাচীন পত্রিকা, প্রাচীন সাপ্তাহিক, যেটি মূলত ক্রীড়া পত্রিকা হিসেবে যেটি শুরু করেছিল কুমিল্লার একদম স্বনামধন্য একজন সাংবাদিক ফজলে রাব্বি। তিনি এই পত্রিকাটির সম্পাদক এবং প্রকাশক ছিলেন। কথা বলছি দেশের প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক আমোদের বিষয়ে।
আমোদ প্রকাশনা 70 বছরে পদার্পণ করেছে। এটি কুমিল্লা, শুধু কুমিল্লাই নয়, টোটাল সংবাদ জগতের জন্য, দেশের সংবাদ মাধ্যমগুলোর জন্য একটি অত্যন্ত আনন্দের বিষয় যে একটি পত্রিকা একটি জেলা শহর থেকে প্রকাশিত হচ্ছে এরকম একটি পত্রিকা 70 বছরে পদার্পণ করেছে। তো আমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আজকে এই সংখ্যাটি যেটি আমরা হাতে পেয়েছি, আমার মনে হয় সবাই সাউন্ড গুলো একটু অফ রাখি। যাকে বলবো উনি একটু মাইক্রোফোনটা অন করে নিন। আমি কথা শেষ করে যাকে বলবো উনি ইয়ে করেন। তো আমি আমাদের আজকের যে প্রধান শিরোনাম আছে সেটি একটু পড়ছি আপনাদের জন্য। কয়েকটি শিরোনাম পড়ে নিচ্ছি, লিড এবং সাবলিড গুলো পড়ে নিচ্ছি। এর মধ্যে সাংবাদিক শরীফের কাছে আমরা যাব, এই বিষয়ে একটু কথা বলবো। প্রধান শিরোনাম হচ্ছে আজকের ক্ষতিগ্রস্ত 4 উপজেলার বাঁধ ও সড়ক, গুমতিতে মাটি কাটা নৈরাজ্য। এই যে একটি অবস্থা আমাদের কুমিল্লায়, এই বিষয়টি রোধ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু তারপরও গুমতির মাটি কাটা কিন্তু থেমে নেই। আজকে আমাদের সাথে ছিলেন অধ্যাপক মতিন সৈকত, পরিবেশবিদ। আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু উনি তো যুক্ত হতে পারলেন না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তারপর যদি আরেকটু দেখি শিরোনাম কি আছে আর গুরুত্বপূর্ণ। সম্পাদক শুভেচ্ছা জানিয়েছেন, তিনি লিখেছেন প্রতিষ্ঠাতাকেও ছাপিয়ে গেল আমোদ। তারপর একটি শিরোনাম আছে যে শিশু ধর্ষণ হত্যার বর্ণনায় কাঁদলেন রেপ কর্মকর্তা, যেটি দেশের খুব আলোচিত বিষয়। তারপর হচ্ছে টমসম ব্রিজের চারদিকে যানজট ভোগান্তি। তারপর আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তারপর আছে কারো স্বজন সমস্যার সৃষ্টি করলে প্রার্থিতা বাতিল। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে এই নিউজটি করা হয়েছে। কিছু ভালো খবরও আছে, আশা জাগানো কিছু খবর। কালো আলু আর আধা মন ওজনের কুমড়া, খুব কৃষি রিলেটেড একটি খবর, যে একটি মিষ্টি কুমড়ার ওজন আধা মন। চান্দিনার একটি খবর এখানে ছাপা হয়েছে, গুরুত্ব দিয়ে খাল পরিষ্কারে নামলেন এমপি প্রাণগোপাল। একটি সংবাদ খুব গুরুত্ব দিয়ে চেপেছেন তারা। এরকম অনেক গুরুত্বপূর্ণ নিউজ এই পত্রিকাটিতে ছাপা হয়েছে এই সংখ্যায়। এটি একটি প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা এবং এখানে কুমিল্লার প্রখ্যাত যত সাহিত্যিক রয়েছেন তাদের লেখা ছাপা হয়েছে। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন স্যার আনোয়ারুল হক স্যারের একটি নিবন্ধ ছাপা হয়েছে, আমোদ আনন্দে একটি পরিবার ও কয়েকটি জীবন। এই শিরোনামে আনোয়ারুল হক স্যার একটি লেখা লিখেছেন। ডক্টর আলী হোসেন চৌধুরী স্যারের একটি লেখা ছাপা হয়েছে, আমার সাংবাদিকতায় হাতেখড়ি আমোদে। মানে এই পত্রিকাটির যে কত প্রাচীন দেখেন। ডক্টর আলী হোসেন চৌধুরী তিনি তার সাংবাদিকতা জীবনের শুরু নিয়ে আমোদে লিখেছেন যে আমোদই হচ্ছে তার সাংবাদিকতার শুরুর জায়গাটি। তা আমরা একটু শরীফুল ইসলামের কাছে যাব। কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমি শোনালাম আপনাকে শিরোনাম। তো একটু বলুন তো যে এই যে অবস্থা মাটি কাটা গুমতির, এটি আসলে কেন বন্ধ করা যাচ্ছে না, আপনার কি মনে হয়? দেখেন, এই যে আমরা দীর্ঘদিন ধরে গণমাধ্যমগুলি আপনারা দেখছি, গুমতির যে মাটি উত্তোলন, এগুলা আপনারা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং প্রশাসনও এগুলির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, কাউকে সাজা দিচ্ছে। তো এই যারা এই কাজগুলি করছে, মূলত যারা এই পানিটা উত্তোলন করছে, এর পেছনে কিন্তু একটা অশুভ শক্তি কাজ করে। এটা হয়তোবা আপনারা ধারণা করতে পারবেন যে কারা করছে এটা। এই জিনিসগুলি বন্ধ করতে হলে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ
এবং হচ্ছে প্রশাসন। এদের যদি এরা যদি সমন্বয় করে কঠোর হয় তাহলে আমার মনে হয় এই জিনিসটা রোধ করা সম্ভব, যেটা দীর্ঘদিন এটা সম্ভব হচ্ছে না, হয়তোবা এই জায়গাটিতে কোনো না কোনো জায়গায় হয়তোবা গ্যাপ রয়েছে, এই কারণে হয়তোবা হচ্ছে না। না হলে প্রশাসন প্রায় সময় হচ্ছে যে আমরা দেখি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, এইগুলো এই নিউজগুলো দেখি, আবার কিছুদিন পরে আবার দেখি যে আপনার বালু উত্তোলন করা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে তো আমরা আশা করব এটা যে রোধ করতে হলে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কাজ করলেই এটা রোধ করা সম্ভব বলে আমি মনে করছি। আমি আপনারা কি বলেন আমি জানি না, শরীফ ইসলাম খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে রাজনীতিবিদদের সদিচ্ছা এবং প্রশাসনের উদ্যোগ থাকলেই একমাত্র এটিকে রোধ করা সম্ভব। এবং স্থানীয় যারা রয়েছেন, যেখান থেকে বালুগুলি উত্তোলন করা হচ্ছে বা মাটিগুলো উত্তোলন করা হচ্ছে, সেই জায়গায় আশপাশের লোকজনও যদি সচেতন হন, তারাও যদি সময়ে সময়ে বাধা দিয়ে এগুলোকে বন্ধ রাখার চেষ্টা করেন, তাহলে এই তিনটি বিষয়ের সমন্বয়ে আসলে এই কাজটি করা সম্ভব। এবং এই গুমতিকে রক্ষা করতে হলে এর তো কোনো বিকল্প নেই, আমার মনে হচ্ছে আর কি। আবার এমনও সংবাদ আমি পড়েছি যে আহ কাটতে কাটতে গুমতির বাঁধের গোড়া পর্যন্ত কেটে ফেলেছে, যেটা হুমকির কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। কারণ বর্ষাকাল তো আসছে, কিছুদিন পরেই বর্ষাকাল চলে আসবে। তো এই বর্ষাকালে এরকম যদি সব জায়গা থেকে মাটি উত্তোলন করা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু এটি নিঃসন্দেহে একটি আমাদের জন্য উদ্বেগজনক বিষয়। সারোয়ার নাইম আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা সারোয়ার নাইমের একটি আবৃত্তি শুনবো। সারোয়ার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। যদিও আপনার বেশি সমস্যা হলে আপনি হেডফোনটা খুলে নিতে পারেন, আপনার হেডফোনটাতেই মূলত সমস্যা হচ্ছে, ভলিউম আমাদের কিন্তু কম কোথাও কোনো হচ্ছে, সমস্যা। তারপরও ভলিউম কম আসলে আপনি জোরে বলেন কাইন্ডলি প্লিজ। আপনার কথা আমরা শুনছি, কোনো সমস্যা নেই। আচ্ছা। আপনার ইয়ারফোনে কোনো প্রবলেম। না, না, দর্শকরাও আমি আপনার কথা শুনতে ইয়ারফোনে পাচ্ছে, আপনি চালিয়ে যান। পাচ্ছি এখন, কিন্তু এখানেই সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি চালিয়ে যান। জি। আচ্ছা, হ্যাঁ, আমি এখন কি বিষয়ে কথা বলবো আমাকে একটু। না, আপনি একটা কবিতা শোনান আমাদেরকে, সেই আবৃত্তি শুনি আচ্ছা, আপনার আচ্ছা। সারোয়ার। আহ, আমি জীবনানন্দ দাশের একটি কবিতা পড়ছি, অদ্ভুত আধার এক। অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবীর অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়ে। অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। ধন্যবাদ। দারুণ। আহ, আপনি এরকম কঠিন কঠিন কবিতা না শুনিয়ে আমাদেরকে একটি রোমান্টিক কবিতা শোনান, ভালোবাসার কবিতা শোনান। জীবনানন্দ দাশ হচ্ছে নির্জনতার কবি এবং প্রেমের কবি। আমি যে কবিতাটি পড়েছি এটা আসলে একটি প্রেমের কবিতা। আর জীবনানন্দ দাশ আসলে প্রকৃতির কবি। জীবনানন্দ দাশের বেশিরভাগ কবিতাই প্রকৃতি এর সাথে মানব মনের যে সম্পর্ক, যে ভালোবাসা, প্রকৃতি প্রেম সেটা মানবতা নিয়ে বেশিরভাগ কবিতা রচিত। হ্যাঁ, আসলে সারোয়ার, আমি যেটা বলতে চাই যে দেখুন, রাত যত গভীর হয় ভালোবাসা তত বাড়ে, স্রষ্টার সাথে সৃষ্টির। ব্যাপারটা কি বোঝা গেছে? খেয়াল করুন যে উম, নজরুল, কাজী নজরুল ইসলামের কথা বলছি, আমাদের জাতীয় কবি।
তিনি যে কয়টা নাতে রাসূল এবং হামদ এ বাড়ি তাআলা লিখেছেন, এর সবকটাই গভীর রাতে লেখা। এবং রাত যত গভীর হয়েছে, আ এই সৃষ্টির সাথে স্রষ্টার ভালোবাসা তত গভীর হয়েছে। এবং এ থেকে এই ভালোবাসা থেকে অনেক লেখনী আমরা কিন্তু পেয়েছি, হ্যাঁ? বাংলা সাহিত্যে। তো যাই হোক আমরা আপনার আরো কবিতা শুনবো। আপনার একটু আমরা জেনে নিই যে আপনি যে আবৃত্তির এই পর্যন্ত এসছেন, এর পেছনে আপনার অনুপ্রেরণা কি? বা আপনার ১ম কিভাবে আবৃত্তিতে আপনি যুক্ত হলেন? এই বিষয়গুলো যদি একটু বলতেন। দর্শকরা তো আপনাকে আবৃত্তি শিল্পী হিসেবে চিনে। আপনার বহু আবৃত্তি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমরাও দেখেছি ব্যক্তিগতভাবে। আপনি অসংখ্য টিভি চ্যানেলে পারফর্ম করেছেন বিভিন্ন সময়ে। আপনার ছাত্রছাত্রীরাও বিভিন্ন সময়ে তারা অংশগ্রহণ করেছেন টেলিভিশনে, বিশেষ করে শিশুরা। তো আপনার এই আবৃত্তিতে আসার পেছনকার ঘটনাগুলো যদি আমরা একটু শুনতে পারি তাহলে ভালো হয়। দর্শকরাও জানুক আপনার সম্পর্কে। ধন্যবাদ। আমি আসলে অনেকভাবেই চেষ্টা করছিলাম যে আমার শৈশবের আবৃত্তি চর্চা এবং আবৃত্তি চর্চার যে বিকশিত আজ এই অবস্থায় এসেছে, আহ, বিক- সেটা আসলে অনেকভাবেই চেষ্টা করেছি যে মানুষ আসলে জানুক, কিন্তু কোনোভাবেই আসলে এই সুযোগটা হয়ে ওঠে না জানাবার জন্য। তো আজকে একটি চমৎকার আয়োজন করেছে সিএস নিউজ, এবং আমাকে এই সুযোগটুকু দিয়েছে যে নিজেকে প্রকাশ করার জন্য আমার আবৃত্তির শুরুর দিকের কথাগুলো। তো বলছিলাম যে ছোটবেলায় আমি আমার প্রথম যদি আমি বলি যে আমার আবৃত্তি শিক্ষককে, তিনি হচ্ছেন আমার বাবা। কারণ ছোটবেলায় যখন আমি কবিতা, তো আমি বুঝতাম না, তো ছোটবেলায় যখন ছড়া শিখাতো আহ, বা পাঠ্য বইয়ের বইগুলো থেকে কবিতা শোনাতো, তিনি হচ্ছেন বাবা। এবং যখন ওই কবিতাটার বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করে করে বুঝিয়ে আমাকে বলতো, আমি শুনতাম। হ্যাঁ, তো সেদিক থেকে আমার গুরু হচ্ছে আমার বাবা। পরবর্তীতে স্কুল জীবনে এসে আমি মূলত আসলে একটু লেখালেখি করতাম ছোটবেলায়, গল্প লিখতাম, ছোট ছোট গল্প লিখতাম। তো আবার নিজের বইয়ের কবিতাগুলো পড়ার চেষ্টা পড়তাম। তো আমার পড়তে পড়ার যে বিষয়টা, ওইখানে হয়তো বা কিছুটা ভালো লাগার বিষয়টা ছিল, যে কোনো শিক্ষক যখন আমার পড়াটা শুনতো তাদের কাছে হয়তো বা কিছুটা ভালো লাগতো। যার কারণে আমার পরবর্তীতে আবৃত্তির গুরু হয়ে উঠেছিলেন আমারই একজন শিক্ষক আমার স্কুল জীবনে। ওনার নামটি না বললেই নয়, উনি হচ্ছেন অরূপ কুমার বণিক। এবং প্রায় সময় স্কুলের কোনো প্রোগ্রাম হলে আমাকে ডেকে আনতো যে আহ, সারোয়ার ও কবিতা শোনাবে, এরকম। তো কাইন্ডলি অরূপ কুমার পরবর্তী বণিকের বিস্তারিত ঠিকানাটা একটু বলবেন। আপনি কোন স্কুলে পড়েছেন? সেগুলোও দর্শক জানুক। হ্যাঁ, অরূপ কুমার বণিক হচ্ছে কুসাব উচ্চ বিদ্যালয়, একটি দেবিদ্বার আহ, একটি স্কুল, হাই স্কুল। দেবিদ্বার উপজেলার একটি গ্রাম কুসাব। সেই কুসাবের একটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান হচ্ছে কুসাব উচ্চ বিদ্যালয়। এবং সেই স্কুলের বর্তমান উনি হচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আহ, এই যা বলছিলাম, পরবর্তীতে আহ, ওই সময়টাতে আমি যখন ক্লাস 9-10-এ উঠি, ওই আমার যত মনে আছে যে আমি বেশ কিছু ছোট গল্প লিখেছিলাম, কিছু স্বপ্ন, কিছু ফোবিয়া নিয়ে গল্প লিখেছিলাম। তারপর ইন্টারমিডিয়েটে ওঠার পরে আমি লিখলাম যে ক্যালিনিজোফোবিয়া, যেটা আহ, পরবর্তীতে প্রকাশ হবে হবে করে আর হয়নি। আমাকে আশ্বাস দিয়েছিল এক পত্রিকায় প্রকাশ হবে, কিন্তু কোনো না কোনো মাধ্যমে আসলে সেটা আর প্রকাশটা করেনি। যাই হোক, এটা আমার জন্য আসলে একটা ব্যাড লাক ছিল। আহ, কিন্তু কবিতা আমার পিছু ছাড়েনি। আমি পরবর্তীতে আমি সাংগঠনিক আবৃত্তি চর্চা শুরু করি প্রথম আম, হচ্ছে মৃত্তিকা আবৃত্তি সংগঠনের মধ্য দিয়ে, পরবর্তীতে আবৃত্তি সংসদ, এবং 2008 সালে আমি সংগঠন করি হচ্ছে কণ্ঠ সাধনা আবৃত্তি পর্ষদ, যা চান্দিনা উপজেলায় প্রতিষ্ঠা হয় 2008 সালে। উম, এবং সেই দলটির এখন হচ্ছে 17 বছর। আর আমার সেই স্কুল জীবনের যেহেতু সাংগঠনিক প্রথম আবৃত্তি চর্চা মৃত্তিকার মধ্য দিয়ে, সেই 2001, তো ওই হিসাব করলে আমার প্রায় 25-এর কাছাকাছি আসলো আমার সাংগঠনিক আবৃত্তি চর্চার বয়স।
24-25 বছর। বাহ! দারুণ ব্যাপার। উপজেলা পর্যায় থেকে একজন মানুষ প্রায় ২৫ বছর ধরে আবৃত্তি চর্চা করছে। শুনতেও ভালো লাগে। উম এবং এই আবৃত্তির বিকাশে প্রান্তিক পর্যায়ে আপনার যে ভূমিকা, আমার মনে হয় যে উপজেলা পর্যায়ে একটি সংগঠন আপনার রয়েছে কণ্ঠসাধন, যেটাতে আমিও সম্পৃক্ত আছি বা উভয় আছে। এনায়েত প্রফেসর তিনিও আছেন। তো সব মিলিয়ে এই কণ্ঠসাধন সংগঠনটিও কিন্তু এখন অনেক এগিয়েছে। আমার মনে হয় যে এইবার আমরা যে ১৬ এবং ১৭তম আবর্তন করলাম, এটি শিশুদের জন্য অনেক আ বিরাট ভূমিকা রেখেছে তাদের সুপ্ত মেধাকে বিকশিত করতে। দেখুন, আমরা যখন সংগঠন শুরু করি ২০০৮-এ, আমরা কিন্তু ধারাবাহিকভাবেই আমাদের কর্মশালাগুলো নিয়মিতভাবেই হচ্ছে। প্রতি বছর একটি করে বড় আবৃত্তি কর্মশালা হচ্ছে এবং সেখানে কর্মশালায় অনেক, অনেক আ সদস্য আমরা পেয়েছি। প্রতিটা কর্মশালায় আমরা ভালো, ভালো সদস্য পেয়েছি। এবং আম ৩০-৪০ জন এভারেজ সবসময় ছিল। মাঝামাঝিতে কিছুটা সময় একটু 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 ধীর গতিতে সংগঠনের কার্যক্রম এগিয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার সে তার পুরানো রূপে ফিরে গেছে। সেই যে গতি নিয়ে এগোচ্ছে সংগঠন। তো এইটা আসলে শুধু আমাদের এখানে না, চান্দিনাতে না, এটা সারা বাংলাদেশে একই রূপ আমরা যদি দেখি যে ঢাকা টিএসসি কেন্দ্রিক গুলো যে সংগঠনগুলো আছে আবৃত্তির, আহ, উম, প্রায় ৫৫টার মতো বা ৬০টার মতো সংগঠন ঢাকায় কাজ করছে। হ্যাঁ, আমাদের সারা বাংলাদেশে প্রায় ৬০০-র উপরে সংগঠন কাজ করছে। হ্যাঁ, এবং উপজেলা পর্যায়ে আমি যদি ভুল না করি বা আমাদের যে সংখ্যা, সেই সংখ্যায় আমি দেখেছি যে এই পুরো বাংলাদেশে ৪টি উপজেলায় সংগঠনের কাজ হচ্ছে। হ্যাঁ, সে উপজেলার নামগুলো বলছি, যেটা হচ্ছে যে নাগেশ্বরী উপজেলা, যেটা হচ্ছে যে আহ, সম্ভবত হচ্ছে যে ওই যে রাজবাড়ী বা ওই অঞ্চলে যে নাগেশ্বরী উপজেলা, সেই উপজেলা একটি সংগঠন আছে, ওরা কাজ করছে। তারপরে হচ্ছে শ্রীমঙ্গল একটি আবৃত্তি একটা সংগঠন আছে, ওখানে কাজ করছে হচ্ছে। তারপরে হচ্ছে আহ, উম, চাঁদপুর জেলার হচ্ছে মতলব উপজেলায় দুটি সংগঠন কাজ করছে। আর চান্দিনাতে তো আমরা কাজ করছি, এবং আমরা কাজ করার পরবর্তীতে আমাদের আহ, কণ্ঠসাধনের সাংগঠনিক চর্চা বিকশিত করার জন্য আমরা যেটা করেছি, কণ্ঠসাধন থেকে আমরা আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা দেবিদ্বার, মুরাদনগর, দাউদকান্দি এবং হচ্ছে বড়রা, এখানে প্রত্যেকটা উপজেলাতে একটি করে আমরা সংগঠন কার্যক্রম শুরু করেছি এবং ওখানে নিয়মিতভাবে কাজগুলো হচ্ছে। আম, তো ওখানে অনেকগুলো সংগঠনের নামগুলো উঠে আসছে, যেমন আমি দাউদকান্দিতে আছে আবৃত্তি চর্চাশালা, মুরাদনগরে আছে আবৃত্তি কুঞ্জ, তারপরে দেবিদ্বারে আছে আবৃত্তি বিকাশ, এবং আহ, আহ, বড়ুয়া উপজেলায় আছে প্রজন্ম। এইভাবে কিন্তু কাজ হচ্ছে, বাংলা ভাষায় কাজ করছে, এবং এই সবগুলোর কাজের অগ্রগামিতা তৈরি করে দিয়েছে হচ্ছে কণ্ঠসাধন, এবং কণ্ঠসাধন থেকেই কিন্তু সবাই প্রাণিত হচ্ছে। আর যা বলছিলাম যে কর্মশালা, এবার আমরা এই বছরই শুধু 2023 সালটাই পরপর দুটি কর্মশালা আমরা করেছি, 16 এবং 17। হ্যাঁ, সরি, 15 এবং 16। তো আমরা এই বছর আমরা 17 কর্মশালা, 17তম আবর্তনের পরিকল্পনা করছি। যদি আমাদের সময় সুযোগ অন্যান্য মিলে যায়, হয়তো বা আমরা কাছাকাছি 18তমটাও করে ফেলবো। তো প্রতি বছর ধারাবাহিকভাবেই এই কার্যক্রমগুলো হচ্ছিল। আর মাঝে শুধু করোনার জন্য কিছুটা 2 বছরের মতো একটু আমরা কার্যক্রম একটু পিছিয়ে পড়েছিলাম। হয়তোবা এই 2 বছর আমরা যদি কার্যক্রম ঠিকমতো রাখতে পারতাম, তাহলে হয়তোবা আমরা আরো এগিয়ে যেতে পারতাম। আপনারা জানলে আরো খুশি হবেন যে সম্প্রতি আমরা আমাদের উৎসব করার পরিকল্পনাও করছি। তো এইভাবে কিন্তু কার্যক্রমগুলো হচ্ছে, এবং ছোট ছোট বাচ্চারা প্রাণিত হচ্ছে, এবং 15-16তম কর্মশালার মধ্যে দিয়ে যে বাচ্চারা আসছে আগ্রহ নিয়ে, তারা সম্প্রতি এখন খুব ভালো পারফরমেন্সও করছে, বিভিন্ন জায়গায় করছে। এবং এই যে আগামীকাল বিকেলে কুমিল্লাতে একটি শো করতে যাচ্ছে, একটা বৈশাখী প্রোগ্রামে কণ্ঠসাধনের এই ক্ষুদে আবৃত্তি শিল্পীরা। তো এইভাবেই কিন্তু কার্যক্রমগুলো হচ্ছে।
জি, অনেক ভালো লাগলো। আপনাদের এই কার্যক্রম বিকশিত হোক। আমিও যেহেতু আছি আপনাদের সাথে, সুতরাং আমিও চাইবো আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে হলেও এই সংগঠনটিকে আরো এগিয়ে নিয়ে যেতে। আমরা বাবু ভাইয়ের তবে একটি কবিতা এক্ষেত্রে শুনতে এখানে চাই। একটা কথা আছে, আমি এক্ষেত্রে পরে শুনবো আপনার কথা প্লিজ এখানে বাবু যারা ভাই। কাজ করছে হুম, তাদেরকে কৃতজ্ঞতা না দিলেই এই হয়। একটু পরে শুনবো, একটু পরে যারা শুনবো। এই হ্যাঁ, একটু সংগঠনের পরে শুনবো প্লিজ। প্রতিষ্ঠাকালীন সারোয়ার সভাপতি একটু পরে শুনবো, একটু পরে শুনবো। একটু পরে শুনবো। আমাদের রাইসুল রাসেল ভাই আপনাকে ধন্যবাদ। তিনি ৩ জনের জন্য ৩ টা লাভ পাঠিয়েছেন। রাসেল ভাই আপনাকে ধন্যবাদ। আমাদের আরো একজন রাসেল, রেজাউল আলম রাসেল তিনি যুক্ত হয়েছেন দুবাই থেকে। বেশ কিছু মেসেজ তিনি পাঠিয়েছেন কিন্তু কি বলতে চান হাই এবং হ্যালো পেয়েছি। আ আপনাকেও হাই এবং হ্যালো জানিয়ে দিলাম। আমরা যে অনুষ্ঠানে আছি আপনি অংশগ্রহণ করেছেন, সেই অনুষ্ঠান দেখছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ। বাবু ভাই আপনার একটা আবৃত্তি শুনবো। আহ, আবৃত্তি করছি এখন কবি নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন, একটা রোমান্টিক কবিতা আর কি। ঠিক আছে। যেহেতু নিশির আড্ডা, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কি একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এঁটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কি একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক। কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক। কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। অসাধারণ এই কবিতাটি অসাধারণ লেগেছে আমার কাছে। আপনার আবৃত্তিও দারুণ হয়েছে। সারোয়ারের কণ্ঠে আরেকটি কবিতা শুনবো। আমরা সময় প্রায় শেষের দিকে আছি। আমরা ৬০ মিনিটের বেশি যাব না। ১ ঘন্টার বেশি যাব না। ৪৮ মিনিট অলরেডি চলছে। সারোয়ারের কবিতার পর আমরা সারোয়ার যে কথাটি শেষ করতে পারেনি সেই অসম্পূর্ণ কথাটি শুনবো। এই সংগঠনের পেছনে কারা, কারা কাজ করেছেন তাদের কথা শুনবো। আ আর বাবু ভাই আপনি যদি আরেকটা কবিতা শোনাতে চান ছোট্ট করে আপনি রেডি করে ফেলেন। সারোয়ার। আচ্ছা, বাবু ভাই ভালোবাসার প্রেমের কবিতা পড়লো। আমারও আরেকটু সারোয়ার ভালোবাসা আরেকটু লাগলো। আরেকটু জোরে বলতে হবে, হ্যাঁ। একটু আচ্ছা, লাউডলি আরেকটু। প্লিজ। আচ্ছা, আমি এখন নিবেদন করছি যে পায় সে পায়। আমার একটি প্রিয় কবি আহসান হাবিব, আহসান হাবিবের কবিতা। তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে। তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম। ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাতে পেতে ফিরিয়ে দিলেই বুঝতে পারি ভালোবাসা আছে। না না বলে ফেরালেই বুঝতে পারি ফিরিয়ে যাওয়া যায় না কখনো। না না বলে ফিরিয়ে দিলেই ঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়। সুসজ্জিত ঘর বাড়ি, সুখের বাগান, শোভা মঞ্চে করতালি, জয়ধ্বনি পুষ্পার্ঘ ইত্যাদি সব ফেলে তোমার পায়ের কাছে অস্তিত্ব লুটিয়ে দিয়ে তোমাকে না পেলে জানি যে পায় সে পায় কি অমূল্য ধন। তুমি ভালো না ভাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে। ধন্যবাদ। আহ
যা বলতে চেয়েছিলাম আসলে তখন সেটা হচ্ছে যে সংগঠনের পিছনে যারা কাজ করছে শুধু আমি না। আরেকটু লাউডলি বলেন প্লিজ সারোয়ার। হ্যাঁ, যারা কাজ করছে শুধু আমি না। আমার এই কণ্ঠসাধনের পিছনে যারা হাত বাড়িয়ে দিয়েছেন এবং সাংগঠনিক চর্চাটাকে এইটুকু পর্যায়ে এসে নিয়ে এসেছেন, তাদের নাম না বললেই নয়। তিনি হচ্ছেন আ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আ নির্মল চন্দ্র দাস। আ বীর অ মুক্তিযোদ্ধা হ্যাঁ, বীর নির্মল মুক্তিযোদ্ধা চন্দ্র দাস। নির্মল চন্দ্র দাস এবং সেই সাথে আছেন বর্তমান সভাপতি, হ্যাঁ, অধ্যাপক এনায়েতুল্লাহ ভূঁইয়া, হ্যাঁ, আছেন সহসভাপতি গৌতম দেব শ্যামল, আছেন কমল বক্সী, তারপরে আছেন আমাদের যুগ্ম সম্পাদক যিনি এই প্রোগ্রামের উপস্থাপনা করছেন, সাংবাদিক মাসুমুর রহমান মাসুদ, অধ্যাপকও বটেন। আর আছেন আমার এই যে কি সুন্দর বাটিকের একটি পাঞ্জাবি পরে আছেন আমাদের অর্থ সম্পাদক এবং ইসমাইল মাহমুদ আলী বাবু। এরা প্রত্যেকেই এবং এই যে জোবায়ের, আজহার, জোনাকি, অমৃতা, আহ, বাদল, এরা প্রত্যেকেই তার সেরাটা দিয়ে এ, এ, এই জায়গায় এনে পৌঁছেছেন কণ্ঠসাধনকে এবং সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে যাদের পিছনে শ্রম ঘাম দিয়ে এই 17 বছরে এসে দাঁড়িয়েছি আমরা। ধন্যবাদ। একটি কমেন্টস পড়ে নিই। মাহবুব আলম নামের একজন, তিনি লিখেছেন, ভাই গোমতী নদী নিয়ে আলোচনা না করে আমাদের এটা সম্ভবত ডুমুরিয়া পুলের কথা তিনি বলেছেন, নিচের খাল নিয়ে কিছু বলেন। এর পাশে যে ময়লার অবস্থা, তাতে পরিবেশ সহ আমাদের স্বাস্থ্য ও ফসলের ক্ষতি হচ্ছে, এই বিষয়ে কিছু জানতে চাই। আসলে এটা দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন। আমরা আপনার এই কমেন্টসটি পড়ে শুনিয়ে দিলাম। এখানে যারা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং সচিব রয়েছেন, স্বাস্থ্য নিয়ে যিনি কাজ করেন, টিকাদান সুপারভাইজার রয়েছেন, আমরা ওনাদের প্রতি অনুরোধ জানাই এই বিষয়টি একটু খেয়াল করবেন। এখানে পথচারীদেরও কষ্ট হচ্ছে এবং এটি জনস্বাস্থ্যের জন্য বিশেষ করে খুবই হুমকির। আমরা যেহেতু সচেতনতামূলক কথা বলে থাকি আমাদের যে কোনো অনুষ্ঠানে, আজকেও সেটাই বলছি। বৃষ্টি বাদল যখন শুরু হবে, বজ্রপাত তখন হতেই পারে। সুতরাং এই সময় আপনারা ঘর থেকে বের হবেন না, নিরাপদ অবস্থানে থাকবেন। ইসমাইল মোহাম্মদ আলী বাবু ভাই, আপনি কি একটা কবিতা শোনাবেন? আমরা সময় আমাদের খুবই শেষের দিকে। এই কবিতা শুনিয়ে আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন। ধন্যবাদ মাসুদ। আজকের আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। আমি এখন যে কবিতাটা পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে নিয়ে একটা লেখা কবিতা, মনে পড়া। আমি এখন সবাই থেকে বিদায় নিচ্ছি। এই কবিতার পরেই আমরা আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন আমার মাসুদ মোহাম্মদ মাসুদ। ধন্যবাদ। আহ মনে পড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন অশ্বিনীতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজিবে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়। মাকে আমার পড়ে না মনে, শুধু শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনি মেখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় যে
সেই চাহনি রেখে গেছে সারা আকাশ পেয়ে। ধন্যবাদ। এইমাত্র বিদ্যুৎ আসলো আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে। আমিও তাই বলতে চেয়েছিলাম যে প্রোগ্রাম যখন শুরু করলাম তখন বিদ্যুৎ চলে গেল, আর এখন প্রোগ্রাম শেষ হচ্ছে, এখন বিদ্যুৎ আসছে। যাই হোক, তারপরেও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। তারা যে অন্তত 55 মিনিট পরে হলেও বিদ্যুৎ চালু করেছে, এটার জন্য ধন্যবাদ তারা পেতেই পারে। যাই হোক, সারোয়ার আপনি কি শুনতে পাচ্ছেন, না আপনার নেটে আবার সমস্যা হয়ে গেল? সারোয়ার, আহ, আপনি কি আর একটা কবিতা শোনাবেন? ওই ছোট্ট করে। জি, সময় একেবারেই কম। বাবু ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক সময় দিয়েছেন, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা ধরে আমাদের সাথে রয়েছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের দর্শককে কয়েকটি কবিতা শুনিয়েছেন। আশা করছি দর্শকদের ভালো লেগেছে। দর্শকরা অনেকে কমেন্টস করেছেন। আপনারা ইচ্ছা করলে কমেন্টস করে শেয়ার করে আমাদের এই প্রোগ্রামটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। পাশাপাশি আপনাদের ফ্রেন্ড যারা রয়েছেন ফেসবুকে, তারাও এটি দেখতে পারবে। আপনারা শেয়ার দিয়ে দিবেন। প্রিয় সারোয়ার নাইম, একটি আবৃত্তি শুনবো সারোয়ার নাইম। আমরা মানে এখন আমি যে কবিতাটি পড়ছি, এত একটা রোমান্টিক কবিতা আসলে অনেকক্ষণ থেকেই খুঁজে বেড়াচ্ছে যে এই নিশির আড্ডায় নিশির সাথে ম্যাচ করে কোন সাউন্ডটা একটু লাউড হওয়া দরকার সারোয়ার সাহেব। মাইক্রোফোনটা মুখের কাছাকাছি রাখেন প্লিজ। পড়ছি কবি পূর্ণেন্দু পত্রীর কবিতা মাধবীর জন্যে। আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও, ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক চিত্রিত আধার। দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই, ওটা নয়, এই ছবিটাকে। জুলিয়েট জ্যোৎস্নার ভিতরে রক্তের উদ্গ্রীব তৃষ্ণা, রোমিওর উষ্ণ উষ্ণা ধরে। ব্যাস ব্যাস, মাধবী আসুন, একটা ক্লোজ আপ নেব। এখানে দাঁড়ান, একটু বাঁ দিকে ঘেঁষে প্লিজ। মনিটর, মাধবী বলুন, কিছু লাভ আছে মনে রেখে? আর একটু নির্জন স্বরে, যেন মনে হয় ওষ্ঠ হতে উচ্চারিত কয়েকটি শীতল বাক্য নয়। মনে হবে সন্ধ্যাবেলা সারা ধরা তলে অবসন্ন কুসুমেরা ঝরিতেছে বনবীথি তলে নীরব রোদনে। মনে হবে নীরব রোদনে যেন আপনি বলতে চান, মনে রেখো সখা, যেন কেহ কোনোদিন মনে রাখে নাই, মনে আর রাখিবে না। কেহ আর ডাকিবে না কোনোদিন জ্যোৎস্নার ভেতরে রক্তের উৎকৃপি তৃষ্ণা, কেহ আর মিলিবে না উষ্ণ উষ্টা ধরে। দৃষ্টি আরো নত হবে, সম্মুখে কোথাও কোনো দেখিবার মতো দৃশ্য নাই। সব দৃশ্য ঝরে গেছে বনবীথি তলে নীরব রোদনে। নিবন্ত ধূপের সাদা ছাই, রজনী পোয়ানো কিছু মৃত গোলাপের দীর্ঘশ্বাস, হা করা নেকড়ের মুখে দগ্ধ সিগারেট, এইটুকু দৃশ্য শুধু পড়ে আছে কাঠের টেবিলে। লাইটস বার্নিং, মাধবী মেকআপ, আলো, এবার ট্রেকিং। মাধবী, নিশ্চয় মনে আছে সংক্ষিপ্ত সংলাপটুকু? কিছু লাভ আছে মনে রেখে? রহস্যজনক এক কবিতা দিয়ে শেষ হলো না আজকের প্রোগ্রামটা। দারুণ লেগেছে, এই আবৃত্তিটি অনেক ভালো হয়েছে। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলে নেন, আমরা এখনই শেষ করবো, 1 ঘন্টা হয়ে গেছে। এই ধরনের
এই যে পরিবেশ বান্ধব, তারপরে আড্ডা। নানা রকম সমস্যা বিষয়গুলো নিয়ে সংবাদ যেমন প্রকাশ করবেন, হ্যাঁ, পাশাপাশি সাংস্কৃতিক কর্মীরা তাদের ভাষা প্রকাশ করার জন্য, কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম যাতে এইভাবে সিএস নিউজের মধ্য দিয়ে সবসময় হয়, এইটা প্রত্যাশা করি সিএস নিউজের কাছে। সেই সাথে আজকে যে সঞ্চালক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, একজন সাংবাদিক, বলিষ্ঠ সাংবাদিক, আপনার বলা এবং লেখনির মধ্য দিয়েও যাতে আমরা এটা আশা করতে পারি। আর আপনারা সংস্কৃত চর্চাটা করুন, আবৃত্তি চর্চা করুন, শুদ্ধভাবে প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করুন এবং এর চর্চা করুন এবং সবসময় বলে যান এবং বলতে যাতে পারেন তাদের জন্য আমরা আছি কণ্ঠসাধক সবসময়। যখন যে কোনো মুহূর্তে যে কারো দরজায় এসে ধন্যবাদ সারোয়ার নাইম আপনাকে। আপনারা আসুন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে যেসব দর্শকরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখেছেন, নিশি আড্ডা, সবাইকে ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 1 ঘন্টা ব্যাপী আপনারা বিভিন্ন সময়ে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, বিভিন্ন কমেন্টস করেছেন। বিশেষ করে দুবাই থেকে আমার বন্ধুবর রাজউল আলম রাসেল যুক্ত হয়েছে। তিনি যুক্ত হতে চেয়েছিলেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা আরেকদিন চেষ্টা করব, আপনাকে লিংক পাঠিয়েছিলাম, আপনি যদিও যুক্ত হতে পারেননি, এটার জন্য দুঃখ প্রকাশ করছি। যুক্ত হয়েছিলেন আমাদের সাথে এটিএম সাইফুল ইসলাম মাসুম। তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সম্মানিত সভাপতি। এটিএম সাইফুল ইসলাম মাসুম, আপনাকে নিয়ে আরো একদিন আমরা কথা বলবো আশা করছি। 2-1 দিনের মধ্যেই আপনাকে আমরা যুক্ত করব। আজকে তো আর সময় নেই, এজন্য দুঃখ প্রকাশ করছি। দর্শকদের সাথে অনেক ভালো একটি সময় কেটেছে। আপনারা সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে দেখেছেন এবং বিভিন্ন কমেন্টস করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। বিশেষ করে যারা এখানে আজকে অতিথি হিসেবে ছিল, সারওয়ার নাইম, তারপর ইসমাইল মোহাম্মদ আলী বাবু, তারপর হচ্ছে আমাদের সাংবাদিক শরীফুল ইসলাম, অধ্যাপক এনায়েতুল্লাহ ভুইয়া, যারা যুক্ত হয়েছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, দেশ বিদেশের দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে, আমাদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।